অবশেষে গ্রেপ্তার হতে চলেছেন এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আর্থিক খাতে আধিপত্য প্রতিষ্ঠা ও সীমাহীন দুর্নীতির পর সপরিবারে অবশেষে গ্রেপ্তার হয়েছেন বহুল আলোচিত এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম। এস আলম গ্রুপের মালিক মোহাম্মদ সাইফুল আলম ঝালকাঠি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। শেখ হাসিনার আমলে ব্যাংক এবং মিডিয়া দখল করে হয়েছেন ডন। এটাকে প্রথমত আমি মাশাআল্লাহ আমি কি বলে সুন্দর একটা কাজ এবং এটা আমি প্রশংসা করতে চাই। এই কাজটা প্রকৃতপক্ষে প্রশংসার দাবি রাখে। শাবাশ তারেক জিয়া, শাবাশ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এখন তারেক জিয়ার ডাইরেক্ট ঘোষণা এদেরকে কঠিন শাস্তি দিয়ে দিবে, আলহামদুলিল্লাহ। দর্শক, একটা বিরাট সুখবর নিয়ে হাজির হয়েছি। জামাতের রাজপথের আন্দোলনের চাপে পিষ্ট হয়ে জাতীয় সংসদে এই জামাতের দাবি পূরণ করবে, দাবি মেনে নিতে বাধ্য হবে, নিবে সেটা নিতে বাধ্য হবে। যে লঙ্কায় যায় সে রাবণ হয়, এটা তো আমরা শুনেছি, কিন্তু সেই রাবণ হওয়ার জন্য তো টাইম লাগে। বিএনপি সরকার ক্ষমতায় আসছে 2 মাস হয়েছে, অলরেডি তারা রাবণ হয়ে গেছে, যেটা শেখ হাসিনার লাগছিল 2-3 বছর। যেই কারণে কিন্তু এবার আইনি মারপ্যাচে পড়ে এবং বাংলাদেশ সরকারের চাপে পড়ে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দিয়ে দিচ্ছে ভারত। শেখ হাসিনার আশ্রয় নিয়ে এবার বিপাকে পড়ে যে শেখ হাসিনাকে বিএনপি সরকারের হাতে বিচারের জন্য তুলে দিচ্ছে ভারত সরকার, সেটা আমরা দেখব। এইবার আর শুক্রবার শনিবারে আমরা আন্দোলন শুরু করবো না, রোববার থেকে সংসদ চারদিকে ঘেরাও দিব। হাসিনাকে ভাগাইছি, সময় লাগে না। আর সালাউদ্দিন তো কিচ্ছু না, এই সরকার কিচ্ছু না আমাদের কাছে। এবার আর রক্ত দিব না আমরা, এবার সেই শ্রীলঙ্কার মতো জাইঙ্গা খুলে নিব, হাসিনার মতো পালাবার টাইম দেব না। জেলে যাওয়ার আশঙ্কায় ডক্টর ইউনূস। সম্প্রতি এমন সংবাদ প্রকাশিত হয়েছে বিভিন্ন গণমাধ্যমে। গুণে গুণে 4টি অপরাধের কারণে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস সহ তার নেতৃত্বাধীন সরকারে যারা উপদেষ্টা ছিলেন তাদের বিরুদ্ধে মামলা করার ঘোষণা দিয়েছেন। আগুন লাগানো হলো, তারপরে আপনার 32 নম্বরের বাড়ি ভাঙা, এগুলো এগুলোর জন্য তো আমি বলতে পারবো যে আমি দায়ী না। যারা উপদেষ্টা ছিলেন ইন্টারিম গভর্নমেন্ট, তারা যদি কোনো ক্রমেই এই দেশ ত্যাগ না করতে পারে। এবার ডক্টর মোহাম্মদ ইউনূস সহ সাবেক অন্তর্বর্তী সরকারের সকল উপদেষ্টার দেশ ত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে সরকারকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। নোবেলজয়ী ডক্টর ইউনূসকে ঘিরে নতুন করে তীব্র আলোচনা শুরু হয়েছে দেশের রাজনৈতিক অঙ্গনে। অভিযোগ উঠেছে গত 18 মাসে তার বিভিন্ন সিদ্ধান্ত ও কর্মকাণ্ড নিয়ে তৈরি হয়েছে বড় ধরনের বিতর্ক। এমনকি তার বিরুদ্ধে কর মওকুফ ও মামলার বিষয়েও নানা অভিযোগ সামনে আসছে। সুপ্রিয় দর্শক, বিস্তারিত জানতে আমাদের সঙ্গেই থাকুন। এখন জোর গুঞ্জন, খুব শিগগিরই গ্রেফতার হতে পারেন ডক্টর ইউনূস। আমি এমন কোনো কিছু করি নাই যিনি আমার উপরে ক্ষুব্ধ হতে পারেন। মুখে সততার বলি, অথচ ক্ষমতায় বসেই করেছেন নিজের বিরুদ্ধে চলা দুর্নীতির মামলা প্রত্যাহার, মওকুফ করেছেন গ্রামীণ ব্যাংক সহ নিজের সব প্রতিষ্ঠানের সরকারি কর। এদিকে হামের টিকা না দেওয়ার অভিযোগ ঘিরেও উদ্বেগ তৈরি হয়েছে, যেখানে বলা হচ্ছে শিশু স্বাস্থ্য নিয়ে বড় ধরনের ঝুঁকি তৈরি হয়েছে। এই ইস্যুগুলো নিয়েই এখন বিভিন্ন মহলে চলছে আলোচনা ও বিশ্লেষণ। এই যে শিশু মৃত্যু, শিশু হত্যা, এটার জন্য ওনাকে অবশ্যই একদিন জনতার আদালতে ওনার বিচার হবে, একদিন কাঠগড়ায় দাঁড়াতে হবে। আমি ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে কেন মির্জাফর বলবো না? মির্জাফর বললে আপনার গাত্রদাহ শুরু কেন হলো? বাংলাদেশ ধ্বংসের 1 নম্বর আসামি করে ইউনূসের বিরুদ্ধে আমি মামলা করতে চাই। আমার ভাষায়, আমি যেহেতু একজন আইনজীবী, বাংলাদেশটাকে ইউনূস ধ্বংস করেছে। অন্যদিকে সাবেক উপদেষ্টা সাখাওয়াত হোসেন লাইভে এসে ধানমন্ডি 32 ভাঙার এক ষড়যন্ত্রের কথা তুলে ধরেছেন। তার এই বক্তব্যের পর রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ফেলোর পর্যায়ে যদি আমি বলি, এই যে দুটো পত্রিকায় আগুন লাগানো হলো, তারপরে আপনার 32 নম্বরের বাড়ি ভাঙা, এগুলোর জন্য তো আমি বলতে পারবো যে আমি দায়ী না। মন্ত্রী সবাই যখন ছিলাম তখন কালেক্টিভ দায়িত্ব তো আসে। আমাদের কথা রাখেন না স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। সালাউদ্দিন আহমেদের পদত্যাগের কোনো বিকল্প নেই। দর্শক, বাংলাদেশের দুঃখ, আমরা একজন স্বরাষ্ট্রমন্ত্রী পেয়েছি যিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি তার কনসেন্ট্রেশনই নেই। তিনি আছেন শিলং থেকে কি শিখে এসেছেন, কি মুখস্থ করে এসেছেন, সেগুলো সংসদে চাপা মারেন, কোনো যুক্তি দিতে পারেন না। কিন্তু একটা বিষয় খেয়াল করেছেন কিনা, সালাউদ্দিন আহমেদকে অনেকে গ্লোরিফাই করার চেষ্টা করছেন। তিনি এই জানেন সেই জানেন, তিনি বালশুন। আসলে সংবিধানে আছে না, এর বাইরে সালাউদ্দিন বলাটা কি বলেন তো? দেশের জন্য, জাতির জন্য, মানুষের জন্য কল্যাণকর, এটা উচিত অনুচিত, এই কারণে উচিত অনুচিত। অ্যানালজি করে, যুক্তি দিয়ে, কেস রেফারেন্স দিয়ে, হিস্ট্রি থেকে রেফারেন্স টেনে সালাউদ্দিন আহমেদ 2 লাইন কথা বলতে পারে? কিছুই না, জাস্ট ওই কিছু মুখস্থ কথা। এটা অসাংবিধানিক, এটা বিধির মধ্যে নাই, এটা বিধিতে আছে না, এর বাইরে কিছু নেই। সংবিধান অনুযায়ী এটা না, অমুক তমুক, এই এটাকে আপনারা মনে করছেন বিরাট কিছু। এটা সালাউদ্দিন আমাদের জ্ঞান থাকা জরুরি না, তিনি আন্তরিকভাবে কাজ করলে হলো, যেহেতু তার কাজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। অথচ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কি ঘটছে, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কি, এগুলো তিনি জানেন। একজন মানুষের পক্ষে তো এই দুইটা একসাথে ডিল করা সম্ভব না। বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সবচেয়ে কঠিন মন্ত্রণালয়, যার ফলে স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু একটু পাগলা টাইপের হন। ইতিহাস বলে যিনি স্বরাষ্ট্রমন্ত্রী তিনি উল্টাপাল্টা কথা বলেন। তো সেখানে এই সালাউদ্দিন আহমেদ, তিনি শিলং থেকে যেসব বিষয়ে ট্রেনিং নিয়ে এসেছেন সেগুলো নিয়ে পড়ে আছেন, তিনি তো ডাবল পাগল হয়ে যাবেন। দেখেন, স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে আর কোনো মব কালচার সহ্য করা হবে না, কিন্তু দেখা যাচ্ছে যে মব এখন প্রাতিষ্ঠানিক রূপ পাচ্ছে। আর সালাউদ্দিন আহমেদ এখন বলছেন যে এটা মব না, এটা স্পট ক্রাইম, এটা অর্গানাইজড ক্রাইম ইত্যাদি ইত্যাদি, মবের ভিন্ন নাম দিয়েছে। দর্শক, এনসিপি এই বিষয়ে মুখ খুলেছে। স্বরাষ্ট্রমন্ত্রী মব কালচার শেষ করার ঘোষণা দিল, থামাতে ব্যর্থ সরকার। মানে স্বরাষ্ট্রমন্ত্রী মব কালচার থামানোর কথা বলেও থামালেন না। এটা দায়টা স্বরাষ্ট্র মন্ত্রণালয়, কারণ মব থামানো না থামানো এটা আপ টু গভর্নমেন্ট।
যদি দেশে আইনের শাসন থাকতো, কেউ মব সৃষ্টি করলে আইন নিজের হাতে তুলে নিলে যদি এক্সাম্পলারি পানিশমেন্ট হতো, তাহলে কেউ মবের সাহস পেত না। তো মবের সাহসটা আসছে কোথা থেকে? মবের সাহস আসছে মূলত রাজনৈতিক ক্ষমতা থেকে। যেমন দেখেন, বিএনপি জামাতের লোকজনকে ইচ্ছে মতো পিটায়, কোপায়, হত্যা করে, কিছু হয় না। তারা আগাম জামিন নেয়, তারপরে তারা আবার এমপিও হয়। এদেশের প্রতি আসনের ক্ষেত্রে আপনারা দেখেছেন, যেখানে বিচার নাই, যেখানে আইন নিজের হাতে তুলে নিলে পুরস্কৃত হয়, যেখানে মব স্টাররা এমপি হয়, বিএনপির বড় বড় পদ পায়, সেখানে মত তো থামবে না। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ কথা দিয়ে কথা রাখতে পারছেন না, পুরোপুরি ব্যর্থ। এই ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের কোনো বিকল্প নেই, এটাই হচ্ছে শেষ কথা। কুষ্টিয়ার দৌলতপুর পীরের দরবারে অগ্নিসংযোগ ও পীরকে হত্যার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলটি বলছে, এই হামলা উস্কানিদাতা, পরিকল্পনাকারী এবং এই হামলার সঙ্গে জড়িত যথাযথভাবে চিহ্নিত করে আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমি ভিডিও দেখলাম, কি নৃশংস, কি জঘন্য। যদিও এই যে কুষ্টিয়ার দৌলতপুরের যে ঘটনা, এটা ডিল করাটা আমাদের জন্য একটা কমপ্লেক্স বিষয়। কারণ একদিকে আমরা বিশ্ববিদ্যালয় কলেজে লাল সালু উপন্যাস পড়িয়ে প্রমাণ করি যে এই মাজার, এই যে কথিত পীর, এরা ভণ্ড। আরেকদিকে তৌহিদি জনতার হাত থেকে আমরা তাদের অধিকার নিশ্চিত করতে চাই। ইটস ভেরি টাফ। কোরআন অবমাননা করেছে, কোরআন অবমাননার জন্য যদি আইন থাকতো এবং আইনের যথাযথ প্রয়োগ হতো, তাহলে মানুষ ওই পীরের দরবারে হামলা করতে যেত না, তাকে পিটিয়ে হত্যা করতো না, তাকে থানায় দিতে যেত, থানা পুলিশ ডাকতো, মামলা করতো। কিন্তু বাংলাদেশে এইসব ঘটনার ক্ষেত্রে কোনো মামলা নেই, গ্রেপ্তার করার ঘটনা ঘটে না, কোরআন অবমাননা করলে কিছু হয় না, যার ফলে মানুষ আইন নিজের হাতে তুলে নিচ্ছে। অতএব আপনি যেখানে যান দায়ী সরকার। যে লঙ্কায় যায় সে রাবণ হয়, এটা তো আমরা অনেক শুনেছি, কিন্তু সেই রাবণ হওয়ার জন্য তো টাইম লাগে। বিএনপি সরকার ক্ষমতায় আসছে 2 মাস হয়েছে, অলরেডি তারা রাবণ হয়ে গেছে, যেটা শেখ হাসিনার লাগছিল 2-3 বছর। দেখুন সালাউদ্দিন সাহেব, তিনি আইন প্রণয়নে এত ব্যস্ত, মানে কিভাবে আইন প্রণয়ন করে তিনি ওই হাসিনার আমলের তল্পি বাহকদেরকে আবার লাইমলাইটে নিয়ে আসবেন, সেই আইন প্রণয়নে তিনি এত ব্যস্ত। এবং এই তারেক রহমান তাকে আইনমন্ত্রী না করে স্বরাষ্ট্রমন্ত্রী করলো, এটা অনেক কিছু নিতে পারতেছেন না। এই কারণে আইনমন্ত্রী সব কাজ উনি করতেছেন, আর দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির 12টা বাজতেছে। যেমন হিজড়া সন্দেহে নাকি ওই খুব মারধর করলো ঢাকা শহরে। এখন নতুন একটা আইন এই স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ তিনি পাশ করেছে, সেটা হচ্ছে ব্যাংক রেজুলেশন অ্যাক্ট 2026। এতে কি আছে? এতে আছে যে ইচ্ছা করলে পুরাতন ব্যাংকের যে মালিকরা ছিল, যাদেরকে ইউনিয়ন সরকার সরিয়ে দিয়েছে, তারা ইচ্ছা করলে নিজেদের ব্যাংক নিয়ে নিতে পারবে। কিভাবে পারবে? তারা তো ওই তাদের আমলে তো তারা ওই মানে ব্যাংক থেকে কোটি 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 মানে শত শত হাজার কোটি টাকা সরিয়েছে। বিশেষ করে এসএমআর বিরুদ্ধে অভিযোগ আছে যে তিনি $12 বিলিয়ন সরিয়েছেন। তার বিভিন্ন মানে শেখ হাসিনা তাকে 7টা ব্যাংক দিয়েছিল, ইনক্লুডিং ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, এরকম আরো 7টা ব্যাংক আছে। এখন ইসলামী ব্যাংকটা তো জামাতের ছিল, জামাত নিয়ে নিয়েছে। এখন ইসলামী ব্যাংকটা ছাড়া বাকি যে ব্যাংকগুলো আছে, এগুলো ইচ্ছা করলে ব্যাংকের আগের মালিকরা ক্লেম করে নিতে পারবে, এবং আগে যেই হলিউড হয়েছে ওগুলো দেওয়া লাগবে না। কিন্তু ইউনিয়ন সরকার যেই একটা আইন করেছিল যে এই ইসলামী ব্যাংকগুলো যেগুলো এসালাম শেষ করে দিয়ে গেছে, হ্যাঁ, এবং দর্জি নজরুল, ওই যে একজিনাকে নাসাকাসা সহ এগুলোকে একত্র করে একটা সম্মিলিত ইসলামী ব্যাংক করবে, এবং অলরেডি সেই ফান্ডে ইউনিয়ন সরকার 35,000 কোটি টাকা দিয়ে দিয়েছে। কারণ না হলে তো আমার পাবে না। এখন নতুন যে আইন পাশ হলো আজকে, ব্যাংক রেজুলেশন অ্যাক্ট 2026, এতে বলা হয়েছে সরকার যেই 35,000 কোটি টাকা দিছে এই ব্যাংকে, তার 7.5% আপনি যদি এখন দিয়ে দেন, তাহলে সব ব্যাংকগুলো আবার পুরানো মালিকদেরকে বুঝিয়ে দেওয়া হবে, আর বাকি 92.5% আস্তে আস্তে পরে দিয়ে নাকি পরে দিয়ে। তো এই 35,000 কোটি টাকা যদি হয়, তাহলে আপনার 7.5% আসে 2600 কোটি টাকা। এখন এই 2,600 কোটি টাকা এসালামের জন্য ব্যাপার না তো, যে এসালাম $12 বিলিয়ন ছড়িয়েছে, তার জন্য এই 2600 কোটি টাকা, এটা তো হাতের ময়লা। তার মানে হচ্ছে এই 2600 কোটি টাকা দিয়া আপনি তো এই 6টা ব্যাংক পাইলেনি, তার উপর আবার ইউনিয়ন সরকারের আমলে ইনভেস্ট করা 35,000 কোটি টাকা আপনি ফাও পাইলেন। আর ওই আমলে যে 12 বিলিয়ন ওটা তো আসি। এই হচ্ছে অবস্থা। মানে চোরকে চুরির জন্য শাস্তির বদলে আপনি পুরস্কৃত করতেছেন। অনেকে বলবেন, ভাই বাকি 92.5% টাকা তো 2 বছরের জন্য লাগবে। চ্যালেঞ্জ করে বললাম, 2 বছরের মধ্যে কেউ দিবে না, এটা 15, 20, 30, 40 বছর পরেও দিবে না। এখন দেখুন, গভর্নর আহসানুল মনসুরকে বলা ধাক্কা দিয়ে বিদায় করে দিল, একটা দিনও সইল না। তারপর নিয়োগ দেওয়া হলো কাকে? মুস্তাক রহমানকে, যিনি একজন কাপড় ব্যবসায়ী, এবং তিনি পরদিনই করলেন কি, আব্দুল্লাহ মিন্টুর ব্যাংক, ন্যাশনাল ব্যাংকে 1,500 কোটি টাকা তিনি আবার দিলেন। পরে নেতৃত্বে শোনা গেল যে এই মুস্তাক রহমান হচ্ছে নতুন গভর্নর মুস্তাক রহমান, তিনি হচ্ছেন এই এসালামের ভাই লাবুর বিজনেস পার্টনার। তার মানে সেই এসালাম মনোনীত ব্যক্তিকেই গভর্নর বসানো হলো এই ব্যাংক রেজুলেশন অ্যাক্ট 2026 পাস করার জন্য। এখন আমরা তো শুনতাম আমলিগেরা বলে যে এসালাম নাকি বিএনপি লোকদেরকে নিয়মিত পয়সা দেয়, বিশ্বাস করতাম না, কিন্তু এখন কি বিশ্বাস করার মতো গ্রাউন্ড হচ্ছে না? তার মানে হচ্ছে আপনি তো সবকিছু সে আওয়ামী মতো করতেছেন। এখন শুধু আওয়ামী লীগের মতো গুম খুন শুরু করাটা আর তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করাটা, এই দুটো রয়ে গেছে। এই দুটো হয়তো হবে পরবর্তীতে, আমার মনে হয় হতে পারে, অস্বাভাবিক কিছু না। শেখ হাসিনা তো একসময় ফেস্তা মনে করতাম, কথা ফেস্তা মতো বলতো, তারপর তো কি হচ্ছে আপনারা দেখেছেন। আওয়ামী লীগের সাবেক স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীকে অ্যারেস্ট করা হলো। ঠিক তার 2 দিন পর সংসদে অধ্যাদেশ পাশ করা হলো, সন্ত্রাস বিরোধী আইনে আওয়ামী লীগকে বা আওয়ামী লীগের কার্যক্রমকে নিষিদ্ধ করা হলো।
তারপর আবার গতকালকে শিরিন শারমিন চৌধুরীকে ছেড়ে দেওয়া হলো, মানে জামিন দিয়ে দেওয়া হলো, এবং উনি জামিন প্রাপ্তের দিনেই বিকেল বেলায় গাড়ি বেরিয়ে গেলেন। হিসাব মিলতেছে না ভাই। বাংলাদেশের রাজনীতির হিসাব মিলানো ভীষণ কঠিন, ভীষণ কঠিন। আমরা যখন এই মানে নতুন রাজনীতি, গণতান্ত্রিক সরকারের রাজনীতিটা শুরু হয়েছিল, তখন আমরা অনেক ধরনের হিসাব করছি। অনেক রাজনৈতিক বিশ্লেষকরা বলে বেড়াইছেন যে তারেক রহমান আওয়ামী লীগের সাথে এবং ভারতের সাথে একটা সমঝোতা করে বাংলাদেশে আসছে এবং আওয়ামী লীগকে তারা পুনর্গঠন করবেই। এমন কথা ফখরুল ইসলাম আলমগীর সাহেব ইলেকশনের সময় বলছেন যে আপনারা আমাদেরকে ভোট দেন, আমরা আপনাদের দেখবো, আপনাদের কারোর কোনো ক্ষতি হবে না, আওয়ামী লীগ অবাধ রাজনীতি করতে পারবে। এবং এর প্রমাণ আমরা জাস্ট ইলেকশনের পরে পাইছি, বিভিন্ন আওয়ামী লীগের অফিস খুলে দেওয়া হয়েছে। এরপরে আবার দেখলাম টাকা উল্টে গেল, আবার দেখি হিসাব মিলতেছে না। আওয়ামী লীগের যেখানে ওই অফিস করতেছে সেখানে অ্যারেস্ট করতেছে, তারপরে তো অধ্যদেশী করে ফেলাইলো সন্ত্রাস বিরুদ্ধে। এখন যদি আওয়ামী লীগ করেন আপনি, আর আওয়ামী লীগ সম্পর্কে যদি কোনো রকম মিটিং মিছিল করে কোনো রকম স্ট্যাটাস পর্যন্ত দেন, আপনি 4 থেকে 14 বছরের জেল হতে পারে। হিসাবটা কি? আওয়ামী লীগের সাথে কি আপনার এই বিএনপির কোনো সমঝোতা হয় নাই? আবার কেউ বলছেন অবশ্যই হয়েছে, তাহলে শিরিন শারমিনকে ছাড়লো গেল। আমরা এর আগে যদি একটু যাই, এর তত্ত্বাবধায়ক আমলের সময় আপনারা দেখেছেন অনেক আওয়ামী লীগ নেতা নেত্রীরা অ্যারেস্ট হয়েছেন, যারা পালিয়ে গেছেন, বাকি যারা অ্যারেস্ট হয়েছেন তারা সবাই জেলে পড়ছেন। কিন্তু সাবির হোসেন চৌধুরী সাহেবকে যখন অ্যারেস্ট করা হলো, তাকেও কিন্তু জামিন দেওয়া হয়ে গেছে। এবং তার সাথে বাংলাদেশে নিযুক্ত এই আমাদের সুইডেন, নরওয়ে, ডেনমার্ক, ফিনল্যান্ড, এরকম আরো 4টা দেশের রাষ্ট্রদূতরা দেখা করেছেন, মিটিং করেছেন। তখন আমরা হিসাব করেছিলাম আওয়ামী লীগকে পুনর্গঠন করবার জন্য ইংলিশ সরকার চাচ্ছেন, এবং সেটা সাবির হোসেন চৌধুরী এবং সেলিনা আইভি নারায়ণগঞ্জে তাকে দিয়ে করাবেন। কিন্তু সেলিনা আইভিকে এখন পর্যন্ত কিন্তু ছাড়ে নাই। সেলিনা আইভিকে বিভিন্ন মামলায় খালাস দেওয়া হচ্ছে, আবার জেল কেটে নতুন মামলায় বন্দী দেওয়া হচ্ছে, কিন্তু শিরিন শারমিনের ব্যাপারে সেটা ঘটবে না। ডক্টর শিরিন শারমিন জামিন পেয়ে গেলেন, তার পিছনে কিন্তু আরো বেশ কয়েকটি মামলা ছিল, নতুন মামলা দায়ের করা হলো না। এবং তাকে যেদিন জামিন দেওয়া হলো, মানে গতকালকে দুপুরবেলা জামিন দেওয়া হয়েছে, বিকালের মধ্যে উনি বেরিয়ে গেলেন। এটাও একটা ডিফারেন্ট ঘটনা বাংলাদেশের এই জেল হাজত বা এই আদালতের মধ্যে। আমরা দেখেছি আদালত থেকে যদি আদেশ হয়, সেই আসামিকে বেরোতে একদিন পরে বা বেশ সময় লাগে, কিন্তু শিরিন শারমিন বেরিয়ে গেলেন কেন? এখানে হিসাবটা কি? এখন এখানে হিসাবটার ব্যাপারে ভারতীয় সাংবাদিকরা বলছেন, আমাদের যে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান নিজে দিল্লি থেকে মিটিং করেছেন জয়শঙ্করের সাথে এবং অজিত দোভালের সাথে, তখন তাদের মধ্যে একটা সমঝোতা হয়েছে। এবং যেমন তারা বলেছেন শিরিন শারমিনকে তোমরা অ্যারেস্ট করেছো, তাকে তাড়াতাড়ি ছাড়ো, এবং আওয়ামী লীগকে তোমরা তাড়াতাড়ি রাজনীতি করার সুযোগ দাও। যদিও ডক্টর খলিলের যে শর্তগুলো ছিল সেগুলো কতটুকু বলা হয়েছে তার কোনো হিসাব আমরা পাইনি। শুধু একটা কথা শুনেছি, ডক্টর খলিল শেখ হাসিনাকে ফেরত চেয়েছিল, ভারত সুবিধায় বলেছে এটা সম্ভব নয়। বাকি কি হয়েছে এখন পর্যন্ত কোনো প্রেস রিলিজে ডক্টর খলিলুর রহমান আমাদেরকে জানাননি। তবে এই খবরগুলো ভারতীয় সংবাদ মাধ্যম দিচ্ছে যে খলিলুর রহমানকে চাপ দেওয়া হয়েছে, শিরিনকে ছেড়ে দাও, আওয়ামী লীগকে রাজনীতি করবার সুযোগ দাও। ঠিক আছে, শেখ হাসিনাকে দিবা না, কিন্তু আওয়ামী লীগকে দাও। এখন প্রশ্ন আসছে, বিএনপি কি সেই পথে যাবে? হ্যাঁ, অনেক রাজনৈতিক বিশ্লেষকরাই বলছেন এই যে অধ্যাদেশটা জারি করে আওয়ামী লীগকে ব্যান করা হয়েছে, মানে তার কার্যক্রম বন্ধ করা হয়েছে, এইটাও ধীরে ধীরে ছেড়ে দেবে, এমন একটা আন্ডারস্ট্যান্ডিং এই সরকারের সাথে হয়েছে। আর কিছু না মতো আমরা দেখতেই পাচ্ছি, কারণ শিরিন শারমিনকে যেভাবে ধরা হয়েছে বা যেভাবে ছাড়া হয়েছে, এটা বাংলাদেশের ইতিহাসে ইদানিংকালে একটা বিরল ঘটনা। কারণ বারবারই বলছি, আওয়ামী লীগের কোনো আসামিকে যদি অ্যারেস্ট করা হয়ে থাকে, কখনো তাকে অ্যারেস্ট করার পর আরেকটি মামলা দিয়ে আবার অ্যারেস্ট করে ফেলে, আর যারা ভেতরে আছেন তাদের তো কোনো খবরই নেই। এখন অনেকেই বলছেন যে এই যে ঘটনাগুলো ঘটছে, শিরিন শারমিনকে ছেড়ে দেওয়া বা সাবির হোসেন চৌধুরীকে ছেড়ে দেওয়া বা সেলিনা আইভিকে ছেড়ে দেওয়া বা তাকে আবার অ্যারেস্ট করা, সবকিছুই নাকি আওয়ামী লীগের উচ্চমহল থেকে রিকোয়েস্ট আসছে, ইনস্ট্রাকশন আসছে যে আমরা একে একে দিয়ে দল গঠন করবো, একে একে ছাড়ো, একে একে ছাড়বে না। এই যদি হয় তাহলে আমরা তো হিসাব মিলাইতে পারতেছি না ভাই। বিএনপি কি আওয়ামী লীগকে আসলেও ছেড়ে দিবে রাজনীতি করতে মাঠে? যদি অনেক বিজ্ঞজনরা বলছেন যে একটি দলকে ব্যান করা কোনো রাজনৈতিক দলেরই উচিত নয়, সেটা আবার বুমেরাং হয়ে তাদের উপরও আসতে পারে, এমন কথা বলছেন অনেকেই। এটা তো সত্যি কথা যে আওয়ামী লীগ যারা আওয়ামী লীগের সন্ত্রাসী করেছে, যারা আওয়ামী লীগে খুন খালামি করেছে, যাদের নামে ডিস্ট্রিক্ট মামলা আছে, তাদেরকে বাদ দিয়ে একটা শুদ্ধ আওয়ামী লীগ, এই শুদ্ধ আওয়ামী লীগ করবার জন্যই নতুন প্রচেষ্টাটা চলছে, যার প্রমাণ হলো এই শিরিন। তাহলে শিরিনকে কেন এই ভোর রাতে অ্যারেস্ট করা হলো? আপনারা একটা জিনিস হিসাব করেন, ডক্টর শিরিন শারমিন বাংলাদেশেই ছিলেন, প্রথম দিকে উনি আর্মি হেফাজতে ছিলেন, তারপরে উনি দেশে ছিলেন। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার কি ইচ্ছা করলে তাকে খুঁজে পেত না? পেত, খোঁজেনি। এই সরকার যখন নতুন এসছে, তখন হিসাব অনুযায়ী তো সংসদে তাকে এনে সংসদে শপথ বাক্য পড়ানো উচিত ছিল। যদিও শিরিন শারমিন পদত্যাগ করেছিল, এখানে শিরিন শারমিন একটা ভুল করেছে। শিরিন শারমিন যদি পদত্যাগ না করতো, তাহলে সে কিন্তু এই সংসদের সাংসদদেরকে শপথ বাক্য পড়াতে পারতো। হয়তো উনি এটা ভাবেনি কোনোদিন, কিন্তু উনি ঢাকাতেই ছিলেন, উনি বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়েছেন। এটা কি সরকার জানে না? এসবি, ডিবি, এলএসআই, ডিটিএফআই জানে না? জানতো। সেই সরকার শিরিন শারমিনকে ধরেনি। এই সরকার এসে এমন একটা সময় ধরলো যার দুদিন আগেই আওয়ামী লীগকে ব্যান করা হয়েছে বা আওয়ামী লীগের কার্যক্রম ব্যান করা হয়েছে, তারপরে ছেড়ে দেওয়া হয়েছে 6 দিনের মাথায়। এই যে হিসাবগুলো,
এই হিসাবগুলো রাজনীতিতে বেশ কঠিন। আমি আপনি হয়তো মেলাতে পারবো না সরকার এবং আওয়ামী লীগের মধ্যে কি ধরনের সমঝোতা হচ্ছে, আদৌ আওয়ামী লীগকে তারা রাজনীতি করবার সুযোগ দিবে কিনা, আদৌ এরকম শিরিন শারমিনের মতো আরো 2-4 জন 10 জন শুদ্ধ আওয়ামী লীগকে তারা জেল থেকে মুক্তি দিবে কিনা, এগুলো এখন প্রশ্ন সাপেক্ষ। কারণ দেখুন, হত্যা মামলায় অনেককে অ্যারেস্ট করা হয়েছে, অনেকের প্রমাণও হয়নি, কিন্তু জামিন হয়নি। শিরিন শারমিনের 4টা না 5টা মামলা, একটি মামলা ছিল যেটাতে অ্যারেস্ট করিয়েছে সেই লালবাগের একটা মামলায়, সেই মামলায় এসে তাকে জামিন চাওয়া হয়েছে, দিয়ে দিয়েছে। পুলিশ বা সরকারি কর্তৃপক্ষ কিন্তু তার রিমান্ড চেয়েছিল, দেয়নি, তাকে সরাসরি কারাগারে পাঠিয়েছিল। এই সমস্ত হিসাব দেখতে গেলে আসলে আমাদের মতো সাধারণ মানুষের মাথা খারাপ হয়ে যাবে, কারণ আমরা এত কিছু বুঝি না। আমরা সোজা পথে চলতে জানি, আমরা সোজা পথে যেতে জানি, আমরা যেটা দেখবো সেটাই বলবো, আমরা যেটা সামনে বিদ্যমান ঘটছে সেটাকে আমরা সত্য বলে মনে করবো। এখন বিএনপি কোন নীতিতে চলছে, আওয়ামী লীগকে নিয়ে রাজনীতি করবে না আওয়ামী লীগকে দূরে সরিয়ে দিবে? আবার অনেকে বলছেন আওয়ামী লীগকে যদি দূরে সরিয়ে দেয় তাহলে আওয়ামী লীগ জামাত এনসিপির সাথে মিলে বিএনপির পিছনে লাগবে এবং বিএনপিকে শান্তি মতো সরকার চালাতে দিবে না। এটাও কিন্তু একটা হিসাবের ব্যাপার। এখন কোনো হিসাবই আমরা কেউ মিলাইতে পারতেছি না ভাই। আপনি যিনি দেখছেন, আপনি একটু হিসাব মিলাই পারলে আবার একটু জ্বালেন ভাই, আমার মাথা কিছুই ঢুকতেছে না।